এখন শুনবেন সপ্তম দফার নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা জনমত 2024 শেষ দফার ভোট। আলোচনায় অংশ নিয়েছেন দুই রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় এবং অধ্যাপক কিংসুক চট্টোপাধ্যায়। সঞ্চালনায় সংযুক্তা সিংহ। নমস্কার। শেষ হল 7 দফায় লোকসভা নির্বাচন পর্ব। 1951-52 পর এবারের সাধারণ নির্বাচন ছিল দীর্ঘতম। 19 এপ্রিল হয়েছিল প্রথম দফার ভোট। 1 জুন সপ্তম দফায় ভোট হল দেশের 57টি আসনে। এর মধ্যে এ রাজ্যের আসন ছিল 9টি। এই আসনগুলিতে বিশেষ করে ভাঙড় এবং সন্দেশখালী অঞ্চলে ভোট পর্ব অবাধ আর শান্তিপূর্ণ রাখা নিয়ে উদ্বেগে ছিল নির্বাচন কমিশন। সেই উদ্বেগ একেবারে অমূলক ছিল না। সকাল থেকেই অশান্তির খবর আসতে শুরু করে ক্যানিং, ভাঙড়, সন্দেশখালী এইসব এলাকা থেকে। 967 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আর 1900-র বেশি কুইক রেসপন্স টিম মোতায়েন রেখেও সংঘর্ষ, দলীয় এজেন্ট ও কর্মীদের মারধর, ভোটারদের ভয় দেখানো, প্রার্থীদের ঘিরে বিক্ষোভ ইত্যাদি আটকানো যায়নি। সামগ্রিকভাবে 18তম লোকসভা নির্বাচন এবং এ রাজ্যে সপ্তম দফার ভোট পর্ব নিয়েই আজ আমাদের আলোচনা জনমত 2024 শেষ দফার ভোট। স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন দুই রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক কিংসুক চট্টোপাধ্যায়। আপনাদের দুজনকেই স্টুডিওতে স্বাগত। নমস্কার। নির্মাল্যবাবুকে দিয়ে শুরু করি। আজ দক্ষিণবঙ্গে যে 9টা আসনে ভোট হলো, মোটামুটি বলা হয় সেটা তৃণমূল কংগ্রেসের গড়। সবকটি আসনই তৃণমূল কংগ্রেসের দখলে। এই কেন্দ্রগুলোর অধীন যে 63টা বিধানসভা আসন আছে তার মধ্যেও 62টাতেই 2021-এ জিতেছিল তৃণমূল। আজকের ভোট পর্ব দেখে আপনার কি মনে হয়, এই 9টা আসন তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে নাকি অন্য কিছু হতে পারে? দেখুন, আমার যেটা মনে হচ্ছে যে 4টে আসন নিয়ে একটু সংশয় রয়েছে। আমরা সবাই প্রথমে ভেবেছিলাম 9টা আসনই হয়তো তৃণমূল পাবে, কিন্তু এখন যেটা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে আমার মনে হচ্ছে বারাসাত, দমদম, উত্তর কলকাতা আর একটি আসন, এই 4টি আসন হয়তো তৃণমূলের হাতের বাইরে চলে যেতে পারে। মানে কলকাতা উত্তর দক্ষিণ, জয়নগর না, দক্ষিণ নয়, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, ওদিকে বারাসাত, বসিরহাট, দমদম। এর মধ্যে হাতের বাইরে যেতে পারে যে 4টে, মানে তৃণমূলের হাতের বাইরে যেতে পারে, তার মধ্যে 4টে আসন মোটামুটি আমরা আন্দাজ করছি হয়তো চলে যাবে। তার মধ্যে কলকাতা উত্তর আছে, দমদম আছে, মথুরাপুর আছে আর বারাসাত আছে। এই 4টে আসন নিয়ে একটা সংশয় রয়েছে। এইখানে বেশ কিছু তৃণমূলের ভেতরের প্রবলেম, দলীয় কোন্দল, এগুলো যেগুলো সাধারণত হয়ে থাকে সেইগুলো। আর সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে সেটা দেখা যাচ্ছে এই যে 9টা আসন, এই 9টা আসন তৃণমূলের গড় আমরা সবাই জানি, কারণ এখানে 2টো জেলায় 2021 সালে বিজেপি একবারে শূন্য হয়ে যায়, এবং শূন্য হয়ে যাওয়ার ফলে একটা এফেক্ট থেকেই গেছে যে হয়তোবা ওইটা এখনো রিফ্লেক্টেড হবে। কিন্তু একটা পট পরিবর্তন হয়েছে যেটা অনেকেই নোটিস করছে না, সেটা হচ্ছে একটা খুব মেজর ইস্যু চলে এসছে, করাপশন। এই করাপশন ইস্যুটা একদম লোকাল ইস্যু। আর আপনি দেখবেন এবারে যত ভোট হচ্ছে সারা দেশে কোনো মেজর ন্যাশনাল ইস্যু নেই। 2014 সালে যখন নরেন্দ্র মোদী আসেন তখন একটা ইস্যু ছিল আচ্ছেদ দিন। তারপরে যে ইস্যুটা এলো সেটা হচ্ছে বালাকোট, পুলওয়ামা, ন্যাশনালিজমটা এলো। এবারে যেটা এসছে একটা বিকশিত ভারতের একটা কনসেপ্ট ফ্লোট করা হয়েছে, কিন্তু এটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট আমার মতে, যেটা উনি স্প্রেড করছেন আপ টু 2047, মানে 1947 থেকে ধরে নিয়ে 100 বছর। তার মানে বলছেন যে বাংলার যারা ভোট দিচ্ছেন, হ্যাঁ, একদম লোকাল ইস্যু, একেবারে লোকাল ইস্যু কেন্দ্রিক এই ভোটটা হচ্ছে, এটা আপনি মনে করছেন? একদম, সেটা আমি শুধু মনে করছি না, এমনকি বিজেপি নেতৃত্ব যারা এখানে ক্যাম্পেইন করে গেছেন, নরেন্দ্র মোদী প্রায় 207খানা ক্যাম্পেইন করেছেন, তার মধ্যে সব থেকে বেশি ক্যাম্পেইন উনি করেছেন, প্রায় 100টার মতো ক্যাম্পেইন করেছেন শুধু সাউথ আর ইস্ট। আর ইস্টের মধ্যে বাংলাতে 20টা ক্যাম্পেইন করেছেন। তার পাশাপাশি দেখবেন অমিত শাহ একই সঙ্গে সাউথ এবং ইস্টের উপর ফোকাস করে ক্যাম্পেইন করেছেন। আর যে জিনিসটা রাহুল গান্ধী করলেন, ভুল করলেন আমার ধারণা, সেটা হচ্ছে মধ্য ভারত, দক্ষিণ ভারত। সেটা তো আমরা আসবো যখন সামগ্রিকভাবে কংগ্রেস এবং আপনি এই প্রশ্নটা করলেন যে লোকাল ইস্যু, এখানে বিজেপির ফোকাসটাই দাঁড়িয়েছে 4টে ইস্যুর ওপর, এবং সেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, একটা করাপশন, একটা সিএএ, একটা ইনফিলট্রেশন, আর লাস্ট হচ্ছে সন্দেশখালী। সুতরাং করাপশনটাকে সামনে ইস্যু করে যখন এগোচ্ছেন, এই করাপশনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকবেই। 2022 সালের 23শে জুলাইয়ের পর থেকে
গোটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক গাড়িটা একেবারে অন্য দিকে চলতে শুরু করেছে, যার ফলে শাসক দলের 23 থেকে 25 জন নেতা এবং মন্ত্রী আজকে জেলে রয়েছেন। উচ্চ পদে থাকা পুলিশ অফিসার তিনি আজকে বেলে আছেন, জামিনে আছেন। এই রেকর্ডগুলো অন্য কোনো রাজ্যে নেই। সুতরাং এর একটা মারাত্মক ইম্প্যাক্ট মানুষের উপর পড়বে বলে মনে করেন কিংসুকবাবু, আপনি একমত? তার কারণ 2021-এ যখন বিধানসভা নির্বাচন হয় ঠিক তার আগে নারদ কাণ্ড প্রকাশ্যে এসেছিল এবং দুর্নীতির কথা তখনও ছিল, এবং তখনও নরেন্দ্র মোদী, অমিত শাহ বারবার এসেছেন আমাদের এখানে, এবং তখনও তারা বলেছিলেন যে আব কি বার 200 পার। সেটা কিন্তু হয়নি। এবারে এতটা কনফিডেন্স কিভাবে তারা পাচ্ছেন যে দুর্নীতিটা এত বড় একটা ইস্যু হয়ে যাবে এখানে বা সন্দেশখালি, যে এটা উল্টে যাবে? দুর্নীতির ইস্যুতে মানে সত্যি কথা বলতে কি, গত 10 বছরে যেরকমভাবে এগিয়েছে ঘটনাক্রম, তাতে দুর্নীতি একটা ইস্যু না হওয়াটাই আশ্চর্যের। কিন্তু নির্মলবাবুর সঙ্গে মোটের উপর আমি একমত। আমি ওই 4টে বিপন্ন না 3টে বিপন্ন সেই ইয়েতে আমি যাচ্ছি না, উনি আরও বিশদে বলতে পারছেন এই বিষয়ে। শুধু আমি একটা জিনিস আমি দেখছি, সেটা হচ্ছে যে 19 এবং 21-এ একটা বড় অংশ ছিল ভোটারদের যারা সারা জীবনে কংগ্রেস বা বাম ছাড়া অন্য কোথাও ভোট দেননি। তারা পরিস্থিতির চাপে কোথাও একদম বিজেপিকে দূরে রাখতে তৃণমূলকে, এবং তৃণমূলকে দূরে রাখতে বিজেপিকে ভোট দিয়েছে। যার ফলে ওই প্রায় 50 ছুঁই ভোট শেয়ার বা বিজেপির প্রায় 40 ছুঁই ভোট শেয়ার, এরকম একটা মেরুকরণ হয়েছিল ভোটের, একটা বাইনারি ডিভিশন হয়েছিল। এবারে আমি যেটা দেখতে পাচ্ছি যে ওই আগের বার যেরকম যেভাবেই হোক বিজেপিকে ঠেকাতে হবে, যেভাবেই হোক তৃণমূলকে হটাতে হবে, এই যে একটা ভাষ্য ছিল, এই ভাষ্যটা পুরোপুরি অ্যাবসেন্ট। এবং একটা সম্ভাবনা আছে যে বাম এবং কংগ্রেস ভোট হয় আবার ফিরবে, অথবা সোজা বাড়িতে বসে থাকবে, কিন্তু এদিকে বা ওদিকে দেবে না। মোট ভোট পোল্ড আমরা দেখব হয়তো কম হচ্ছে, এবং এরপরে দেখবেন শাসক দল এবং মূল বিরোধী দল দুজনেরই ভোট শেয়ারও কমছে। এখন এইটা মানে তৃণমূলের ভোট সরে যদি কোথাও না যায় তাহলে খুব একটা হবে না, কিন্তু যারা এতদিন তৃণমূলকে দিচ্ছিল আজকে তারা যদি হতাশ হয়ে বিজেপিকে দেয়, তাহলে খুব ক্লিয়ারলি এজটা, যেটা নির্মলবাবু বলছেন যেটা একটা হওয়ার সম্ভাবনা আছে, হতেই পারে, আশ্চর্য কিছু নেই। শুধু ওই মানে প্রথমে যেটা আমরা বলছিলাম না যে একটা মানে এবারে কোনো হাওয়া নেই, এইটার জন্য কোথায় ভোট পড়ছে সেটা মানে যারা রাজনৈতিক উদ্দেশ্যে পড়ছেন ভোটটাকে, তারা ছাড়া কেউ জোর গলায় বলবেন না। তবে এইটা একদম ঘটনা যে এর আগে যেরকম তৃণমূল অত্যন্ত স্বচ্ছন্দে দক্ষিণবঙ্গ ধরে রাখতে পারত, এই স্কুল সার্ভিস কমিশনের যে ভার্ডিক্টটা গেছে সেটার পরে মানে এটাতে যদি কোনো ব্যতিক্রম না হয় তাহলে একটু আশ্চর্য হবে। এটার সঙ্গে আর একটা কথাও বলবো এই রায়ের সঙ্গে, সেটা হচ্ছে ওবিসি রায়, যেটা একেবারে সাম্প্রতিককালে কলকাতা হাইকোর্টের হলো। এই রায়টাও কি এই জনমতের ওপর, বিশেষ করে বারবারই প্রধানমন্ত্রী এখানে এসে বলছেন, বা স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য বিজেপির নেতৃবৃন্দ তারাও বারবার বলছেন যে অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, এইটার ওপরে তো ওরা বারবার জোর দিচ্ছেন, তো সেখানে এইটার একটা উল্টো ফল হবে না তো? দেখুন, আমি আপনাকে বলি, সংখ্যালঘু ভোট এখানে প্রায় 30%, একটু বেশি কম হতেই পারে, আর মহিলা ভোট 49%। মমতা বন্দ্যোপাধ্যায় যত ইলেকশন লড়েছেন সবকটা ইলেকশনই এই দুটোর ওপর বেস করে করেন, একটা হচ্ছে মুসলিম ভোট আর একটা হচ্ছে মহিলা ভোট। এবার সেইখানে 49% যে ভোটটা আছে তার মধ্যে 26% মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেটে আছে। একটা জিনিস ভাবার চেষ্টা করুন, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। তার কারণ সুপ্রিম কোর্ট একদম পরোক্ষভাবে জানিয়ে দিয়েছে যে এই সরকারটা একটা জালিয়াতের সরকার। ইট ইজ আ সিস্টেমিক ফ্রড কথাটা যখন ব্যবহার করছেন, এবং সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে চিফ জাস্টিস বলছেন আপনারা 4টে আফিডাভিট দিয়েছেন, 4টেই মিথ্যে, আপনারা একটা সিস্টেমিক ফ্রড কমিট করেছেন। এইটার সঙ্গে সঙ্গে ঘাড়ে যেটা এলো সেটা হচ্ছে ওবিসির যে চাপটা, সেই চাপটা যে 5 লক্ষ সার্টিফিকেট জাল। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার জাল ঠিক বলা যাবে না, মানে যেভাবে দেওয়া হয়েছে সেই ভিত্তিটার মধ্যেই সমস্যা রয়েছে, মানে এটা ওরা ক্যান্সেল করে দিলেন, পুরোটাই বাতিল করে দিলেন। এটা বাউন্স ব্যাক যদি করে তাহলে বলতে হবে করাপশন জাস্টিফাইড হচ্ছে, লেজিটিমাইজড হচ্ছে, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। তার কারণ হচ্ছে তাহলে আপনি কি বলছেন যে এই রায়টা খানিকটা সংখ্যালঘু ভোটের ক্ষয় ধরাতে পারে?
না, আমি সেটা বিশ্বাস করি না। তার কারণ এটা ঘটনা যে সংখ্যালঘু মানুষ পশ্চিমবঙ্গে তারা করাপশন যত না বোঝে, প্রোটেকশনটা বেশি বোঝে। তারা প্রোটেকশনটা কার কাছ থেকে পাচ্ছে। আর স্পেশালি একটা মাহল সবসময় তোলা হয়, সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি একটা দাঙ্গাবাজের দল, তারা ক্ষমতায় আসলে দাঙ্গা করবে। এই মাহলটা ক্রমশ ফেড আউট করে যাচ্ছে। তার কারণ বিজেপি 17টা স্টেটে আছে, কোথাও সেভাবে দাঙ্গা দেখা যায় না, এবং এখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষ সেই জায়গাটা অনেকটাই ধরে নিয়েছে। একটা জায়গায় ছোট্ট একটু মতান্তর পোষণ করি, সেটা হচ্ছে যে বিজেপি দাঙ্গাবাজের দল কিনা সেটা নিয়ে লোকের মনে সংশয় এখন জন্মাতে পারে, কিন্তু বিজেপির যে রাজনীতি সেটা এতটাই মেরুকরণ নির্ভর, এবং এটা সচেষ্টভাবে মেরুকরণ নির্ভর। আমি বলছি না যে তার মানে এই যে আজকে যারা মেরুকরণ করছে কালকে তারা সেটা নিয়ে সাম্প্রদায়িকতার আরও একটা চড়া সুর নেবে, কিন্তু ভোটের জন্য বিজেপি সক্রিয়ভাবে মেরুকরণের স্ট্র্যাটেজি নিয়েছে, এবং তার জন্য একটা রিভার্স পোলারাইজেশন হচ্ছে। এবার রিভার্স পোলারাইজেশনে যেটা হচ্ছে যে যেটা আগে মুসলিম ভোট বামফ্রন্ট পেত, সেটা মমতা তুলে নিয়েছেন। যদি সিপিএমের ওই ভোট ফেরত যায় সেইখানে একটা সমস্যা থাকতে পারে, কিন্তু তাছাড়া বাংলার মুসলিম সমাজের মধ্যে আমি যেটুকু দেখি, তারা জানেন যে তৃণমূলের তাদের প্রতি আলাদা করে কোনো দরদ নেই, কিন্তু ওই মানে প্রোটেকশনের কথা উনি যেটা বললেন, বিশেষ করে যেভাবে সিএএ এবং এনআরসি এই দুটো ব্যাপারে সুর চড়ানো হচ্ছে, এবং এটা নিয়ে বেশ কিছু মানে ইনফরমেশন রয়েছে, বেশ কিছু মিসইনফরমেশন রয়েছে, সেটা নিয়ে টোটাল যে ককটেল, সেটাতে কিন্তু বিজেপির প্রতি বাংলার মুসলমান সমাজ এখনও সন্দিহান। অন্য রাজ্যে যেরকম উন্নয়নের সুফল পেয়ে মুসলিমরা অনেক ক্ষেত্রে বিজেপির দিকে দু কদম এগিয়েছে, বাংলায় সেটা এখনও হয়নি, এবং এই ইলেকশনেও হচ্ছে না, এইটা একদম নিশ্চিত। কোথাও যদি তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য কেউ বিজেপিকে সাময়িকভাবে ভোট দিয়েও থাকে, একটা পোলারাইজড মাহলে এটা হওয়ার সম্ভাবনা খুব কম। সেক্ষেত্রে 18টা আসন বিজেপি 2019-এ যে দখল করেছিল, আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, তাহলে 7টার মধ্যে 6টাই বিজেপির হাতে ছিল, এখনো থাকবে। আপনিও তাই একই? না, আমি একটু সাপ্লিমেন্ট করছি। সেটা হচ্ছে আমার রিডিং অফ দ্য সিচুয়েশন বিজেপি নিয়ে, স্পেশালি বিজেপি যেহেতু ফোকাসে আছে, আপনি দেখবেন যে এবারে যত মানুষ কথা বলছে প্রত্যেকেরই ইন্টারেস্ট হচ্ছে বিজেপি কটা সিট পাচ্ছে, মানে তৃণমূল কটা সিট পাচ্ছে এ নয়, সবটাই বিজেপি ভিজাভি আদার পার্টিস এই জায়গায় চলে গেছে বেঙ্গলে, যেটা আগে আমরা কখনো নোটিস করিনি। না, সেটা 2019-এর পরে বিশেষ করে নয় কি? তার আগে তো বিজেপির কথা কেউ বলবে না, সেভাবে বলতোই না। কারণ আমি আপনাকে বলছি যে বিজেপি তো কখনো কোনো ন্যাশনাল ইলেকশন জেতেনি। 2014-তে বিজেপি প্রথম ন্যাশনাল ইলেকশন জিতলো। আগে যেগুলো এনডিএ গভর্নমেন্ট হয়েছিল সেটা বেসিক্যালি কোয়ালিশন গভর্নমেন্ট, যেমন কংগ্রেস 1984-এর পর থেকে কোনো ইলেকশন জেতেনি। অথচ দেখুন গত 10 বছরে কংগ্রেস 90% ইলেকশন হেরে গেছে, কিন্তু রাহুল গান্ধী এখনও মনে করেন তিনি ঠিক পথে আছেন। আমি যেটা বিজেপিকে যেভাবে রিড করি, বিজেপির একটা ইউনিকনেস, বিজেপি কখনো ভোট টার্গেট করে না। বিজেপি টার্গেট করে ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন, রাইচুয়ালস, প্র্যাকটিসেস, আমাদের যে সোশ্যাল কাস্টমস, তার মধ্যে ভোটটা এসে যায়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা খুব একটা সাকসেসফুল হচ্ছে না মনে হয় আপনার? না, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা সাকসেসফুল হচ্ছে, মারাত্মক সাকসেসফুল হচ্ছে, এবং সেটারই প্রমাণ হচ্ছে যে বিজেপি হয়তো 77টা আসন পেয়েছিল, কিন্তু পার্সেন্টেজ অফ ভোটটা 2 থেকে 38-এ তুলে নিয়ে গেছিল। 2,28,00,000 ভোট পাওয়া আউট অফ 7 কোটি ইজ নট এ ম্যাটার অফ জোক। সুতরাং বিজেপির অ্যাডভান্সমেন্ট ইন বেঙ্গল স্নেল স্পেসে এগোচ্ছে, কিন্তু প্রত্যেকটা স্টেপ খুব ক্যালকুলেটেডভাবে ফেলে ওনারা এগোচ্ছেন। তাহলে ওই 7টা আসনের মধ্যে 6টা, এই 6টা বিজেপি ধরে রাখতে পারবে উত্তরবঙ্গে। আমার ধারণা যে আজকের 9টা যদি ধরে নেন, ওই 33টার মধ্যে অলরেডি 21টা পেয়ে গেছে আমার হিসেব মতো, এবং আজকের 4টে যদি আমি ধরি, তাহলে বিজেপি উইল বি ইন দ্য রিজন অফ 24 to 25। কিংশুকবাবু? 25 আমার এখনও মনে হচ্ছে হাই, তবে আমি অনেক লোকের কাছে এই একই পরিসংখ্যানে আমি শুনছি। অনেক মানুষ কিন্তু কিছু বলছেন না। হ্যাঁ, এবং আমার যে জিনিসটা আমি অ্যাকচুয়ালি সেটা আমি দক্ষিণবঙ্গে বেশি নোটিস করছি, একদম লেফট আর কংগ্রেসের ভোট যেটা তৃণমূল পাচ্ছিল সেটা সরে আসছে। সেটা যদি বিজেপি থেকেও সরে, লেফট বা কংগ্রেস কেউই জিতবে না। বেস্ট কেস সিনারিও ওই বহরমপুর, মুর্শিদাবাদ, মালদা, এখানে
গোটা 3 যদি পায় লেফট আর কংগ্রেস মিলে পার্টি দিতে পারে। কিন্তু যদি বহরমপুর কিন্তু এবারে একটা বড় চ্যালেঞ্জ, বহরমপুর একটা চ্যালেঞ্জ আছে, কিন্তু মানে ওই বেস্ট কেস সিনারিও হচ্ছে মধ্যাঞ্চল বাংলার। উত্তরে যেভাবে বিজেপি মোবিলাইজেশনটা করেছে সেটা ওই ভয় দেখিয়ে মোবিলাইজেশনটা নয়, সেটা ভয় কাটাবার আশ্বাসের মোবিলাইজেশন। দক্ষিণবঙ্গে ভয়ের একটা আবহ রয়েছে। এখানে বিজেপি আত্মরক্ষার একটা হাতিয়ার হচ্ছে। যদি মানে গতবারে যেটা হয়েছিল যে ভোটে বিজেপি সাফল্য না আসাতে অনেক লোক হতাশ হয়ে আবার বিজেপি ছেড়ে সরে আসে, যেটা পঞ্চায়েতে পরিষ্কার আমরা দেখেছিলাম। যদি সেই ধারাটা অব্যাহত থাকে তাহলে হয়তো 25 অবধি হবে না, কিন্তু যদি 25 অবধি হয় তাহলে এই রাজ্য সরকার তার মানে মেয়াদ পূর্ণ করতে পারবে বলে মনে হয় না। আচ্ছা, এই একটা সমস্যা থাকবে রাজ্য সরকারের। এত দক্ষিণবঙ্গের ভোটটা তৃণমূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাব্যস্ত হতে চলেছে। তার পাশাপাশি মহারাষ্ট্র এবং বিহারের দিকেও তাকিয়ে আছে অনেকে। দক্ষিণে আমরা পরে আসছি। আপনার কি মনে হয় না যে বিহারে এত ভালো 2019-এর যে ফল বিজেপি এবং এনডিএর, এবারে কি মনে হয় সেখানেও কিন্তু সাইলেন্ট ভোটার সংখ্যাটা অনেকটা বেশি? মহারাষ্ট্রে আমি পরে আসছি, কারণ মহারাষ্ট্রটাতে একটা ভীষণ ভেঙে চুরে একসা হয়ে গেছে। আমি আপনাকে বলি, আর তার আগে আরেকটা প্রশ্ন আপনাকে করি। আপনি বলছিলেন যে বিজেপি ভোটের জন্য লড়ে না, তারা ওটাকে আমি বলছি ইনভেশন। ওটা কিন্তু কোনো আপনি নোবিলিটির মধ্যে যাবেন না। ইট ইজ পাওয়ার ইনভেশন, কালচারাল ইনভেশন, হুইচ ইজ মনিটর্ড ফ্রম বিহাইন্ড বাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। বেশ, এবার যারা ধরুন এবারে প্রার্থী হয়েছেন বিজেপির, তাদের মধ্যে বলুন তো কত পার্সেন্ট অন্য দল থেকে এসেছে? আপনি একটা তথ্য শুনলে অবাক হয়ে যাবেন। বিজেপির যে 303 জন ছিলেন অল ওভার দ্য কান্ট্রি, তার মধ্যে বিজেপি 50% ক্যান্ডিডেট এবার ড্রপ করে দিয়েছে সাইলেন্টলি। সবাই জিতেছিলেন, ভিকে সিংয়ের মতো লোককে ড্রপ করে দিয়েছে। বিজেপি আগের বারে সাকসিড করে 2019-এ 10 জনের মধ্যে 9 জন ক্যান্ডিডেটই বিজেপি জিতেছিল, শুধু তারা ক্যান্ডিডেট ড্রপ করে দিয়েছিল। বিজেপি এই ট্রায়াল এরারের মধ্যে দিয়ে যায় সব সময়। আজকে মতাদর্শগত ব্যাপারটা কিন্তু থাকছে না। না, মতাদর্শগত ব্যাপারটা যেভাবে থাকে সেটা ব্যতিক্রমী দল হিসেবে, একেবারে ব্যতিক্রমী দল হিসেবে মতাদর্শগত ব্যাপার, ব্যবহার, এইগুলোকে ওরা যেভাবে পুশ করে উইথ আ পলিটিক্যাল এজেন্ডা, সেই পলিটিক্যাল এজেন্ডার যে চূড়া স্রোত, এই স্রোতটা ধরা খুব ডিফিকাল্ট হয়। তার কারণ আপনাকে বলছি 143 জনকে তারা এবার ড্রপ করেছে অল ওভার দ্য কান্ট্রি 303 জনের মধ্যে। একটা থিওরি সেফোলজিস্টরা, আমরা যারা পলিটিক্যাল সায়েন্সের লোক, পলিটিক্যাল সায়েন্টিস্টরা বলছেন, সেই থিওরিটার নাম হচ্ছে র্যাম, রিগেন, অ্যাটেন, মেনটেন। রিগেন মানে আমি কতগুলো সিট, ধরুন নরেন্দ্র মোদী 126টা সিট 2019-এ হেরে গেছিলেন, তার মধ্যে থেকে কতগুলো রিগেন করলেন। অ্যাটেনের মধ্যে ধরুন বলছে 70টা সিট উনি রানার আপ ছিলেন, তার মধ্যে 22টা সিট বেঙ্গলে ছিল। আর মেনটেন মানে আমি 303টা রাখতে পারছি কিনা। এইটার ওপর দাঁড়িয়ে একটা সেফোলজিক্যাল থিওরি তৈরি করা হচ্ছে যে বিজেপি কোথায় দাঁড়াতে পারে। পাশাপাশি আবার একটা থিওরি আসছে বিজেপি 100, বিজেপি 0, বিজেপি 50-50। এইবার আপনার প্রশ্নতে আসছি, যে স্টেটগুলোর কথা আপনি বলছেন ওইটা হচ্ছে 50-50। 238টা আসন আছে 5টা স্টেটে, সেখানে বিজেপি স্ট্রাইক রেট ইজ 78%। এই 238টা আসন যে 5টা স্টেট রয়েছে তার মধ্যে হচ্ছে বেঙ্গল আছে, বিহার আছে, ইউপি আছে, কর্ণাটক আছে। এই জায়গায় বিজেপি মানে ধরে নিন দ্যাট ইজ 40% অফ 543 সিটস। সারা উত্তর ভারত এবং পশ্চিম ভারতে 315টা আসন আছে, তার মধ্যে বিজেপি 270টা আসন অলরেডি এখন ধরে রেখেছে। আর দক্ষিণ ভারত আর পূর্ব ভারত মিলিয়ে প্রায় 220টা আসন আছে, সেখানে বিজেপি কোনোদিন 50টার বেশি পায়নি। এই জায়গাটা বিজেপি কাল্টিভেট করার চেষ্টা করছে, ঠিকই, যে জন্য নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ওইখান থেকে বেরিয়ে আসে। মানে দক্ষিণ ভারতকে যেভাবে ফোকাস রেখেছিলেন তারা, সেটা থেকে বোঝা যায় যে এই যে দক্ষিণে গিয়ে বিজেপি ব্যর্থ, এই যে একটা ন্যারেটিভ আছে, এইটাকে ভুল প্রমাণ করার একটা চেষ্টা। আপনি যেটা বললেন আমি এবং নির্মলবাবু যেটা বলছেন সেটা সূত্র ধরে আমি দুটো আলাদা জিনিস বলি। এক, মতাদর্শ যেটা বললেন, মতাদর্শ কতটা গুরুত্বপূর্ণ ভোটারের জন্য সেটা এক প্রশ্ন। আপনি যদি বিজেপির বিভিন্ন যে রাজ্যে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী যারা রয়েছেন তাদের দেখেন, তাদের মধ্যে বিজেপি আরএসএস মানে সংঘ পরিবারের ব্যাকগ্রাউন্ড নেই এরকম মুখ্যমন্ত্রীর সংখ্যা এখন 2টো, হেমন্ত বিশ্ব শর্মা আর আগে ছিল ইয়েদিউরাপ্পা, আর সর্বানন্দ সোনোয়াল ছিল না। মানে আসাম এবং কর্ণাটক
এটা বাদ দিয়ে আপনি আমাকে একটা রাজ্যে বিজেপি মুখ্যমন্ত্রী দেখান যে সংঘ পরিবার ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি, কংগ্রেস থেকে এসছে বা অন্য কিছু, খুঁজে পাবেন না। এটা একটা জিনিস আমাদের হারিয়ে যাচ্ছে চোখের সামনে। মানে আজকে সরকার ফেলার জন্য বিজেপি 3টে লোককে কিনে নিল, আপনার চোখে সেইটা বড় হলো, কিন্তু ক্ষমতায় আসার পরে মন্ত্রিসভা কারা পাচ্ছে সেই শেয়ারটা আমরা কখনো দেখি না। এটা এক। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে মানে স্পেসিফিক্যালি আপনি বিহার এবং মহারাষ্ট্র সূত্রে যেটা বললেন, একটা বিশ্লেষণ বলছে যে এবারে এনডিএর মধ্যে বিজেপি 4 সিটটা ধরে রাখবে, কিন্তু নীতিশ হারাবে এবং বিজেপি তাতে খুশি হবে। এতে নীতিশ পুরোপুরি মার্জিনালাইজড হলে বিহারে বিজেপি আজকে যেরকম মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে গাঁটছড়া বেঁধে উঠে নিয়ে এখন বিজেপি হচ্ছে সব থেকে বড় দল, বিহারেও সেই জিনিসটা প্রতিষ্ঠিত হতে চলেছে বা নীতিশকে ছাঁটার সময়। তার জন্য যদি 10টা সিট আরজেডি পায়, বিজেপি হয়তো সেটা গিফট র্যাপ করে পাঠিয়ে দেবে। লং টার্মে বিজেপি সুবিধা, নির্মলবাবু যেটা বলছিলেন ওরা লং টার্ম ভিশনে খেলছে। মহারাষ্ট্রের ক্ষেত্রে যেটা আপনি একদম ঠিক কথা বলেছেন যে মহারাষ্ট্রের ভোট এখন ফ্র্যাগমেন্টেড, ভীষণ আগে 4 টুকরো ছিল, এবার 4-এর মধ্যে আরো টুকরো হয়েছে। এইবারে যেটা ব্যাপার ভোটারদের পক্ষে এটা ভীষণ একটা সংকটের সম্ভবত নয়। আচ্ছা, এই যারা ইডি সিবিআই এর ভয়ে বিজেপিতে গিয়ে ভিড়েছে তারা আশা করছে যে তারা মূল ভোটের এটা নিয়ে আসবে, কিন্তু মহারাষ্ট্রে বহু ভোটার আছে যাদের কাছে শিবসেনা মানে বালাসাহেব ঠাকরে, এবং ভারতের তো কাস্টিস্ট সমাজ, বংশ পরিচয়ে বংশানুক্রমিকভাবে ধারা চলতে থাকে, এই একটা রয়েছে। তবে উদ্ধব ঠাকরের সিট হারিয়েছেন, ভোট নাও হারাতে পারেন। সেক্ষেত্রে একনাথ শিন্ডে একদম ছোট একটা দলের নেতা হয়ে দাঁড়াতে পারেন, পরবর্তীকালে আগামী 5 বছরের মধ্যে বিজেপিতে মিশে গেলেও আশ্চর্য কিছু হবেন না। হোয়াট অ্যাবাউট শরদ পাওয়ার? শরদ পাওয়ারের ভোটটা হচ্ছে ডাইসি। শরদ পাওয়ার, অজিত পাওয়ার দুজনেই ওই একই ঘরানা থেকে আসছেন, একই ধরনের বেল্টে ওনাদের প্রভাব প্রতিপত্তি। শরদ পাওয়ারের দিকে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু অজিত পাওয়ারের নিজস্ব একটা স্ট্যান্ডিং আছে, একনাথ শিন্ডের নিজের কিছু নেই, অজিত পাওয়ারের সেটা আছে। যদি ন্যাশনালিস্ট কংগ্রেস ভোট 2 টুকরো হয় তাহলে খেলাটা একরকম, ন্যাশনালিস্ট কংগ্রেস ভোট যদি শরদ পাওয়ারের সঙ্গে থাকে তাহলে বিজেপি অখুশি হবে না, কেননা দুটো তাহলে প্রতিস্পর্ধী শক্তির সম্ভাবনা কমে যায়, এবং শরদ পাওয়ারের অবর্তমানে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি কিচ্ছু নেই। এই ভোটারদের তখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা কংগ্রেসে ফিরবে, কিন্তু কংগ্রেসের নেতা ওখানে কে আছে মহারাষ্ট্র, প্র্যাকটিক্যালি কিচ্ছু নেই। অন্য বিকল্প হচ্ছে বিজেপির দিকে যাওয়া, সেটা যেতে মানে কংগ্রেসে যারা এখনো রয়েছে তারা কিন্তু শিবসেনাতে যাবে না বলে কংগ্রেসে আছে, তারা বিজেপিতে যাবে না এমন ধরে নেওয়ার কোনো কারণ নেই। তবে এইবারের লোকসভার ক্ষেত্রে সম্ভবত আপনারা দেখবেন যে এনডিএর শেয়ারটা কমবে, এনডিএ হয়তো ওখানে একটু মার খাবে, এবং ওদের আশা সেটা হচ্ছে উড়িষ্যা এবং বাংলায় সেটা পুষিয়ে নেবে। উড়িষ্যার ব্যাপারে হ্যাঁ, আমার ধারণা 3টে স্টেটে বিজেপি খুব ভালো করবে, একটা বেঙ্গল, একটা উড়িষ্যা, একটা তেলেঙ্গানা। এটা অনেকেই বলছেন। হ্যাঁ, তার কারণ হচ্ছে বেঙ্গলে বিজেপি আমার ধারণা নাম্বার 1 পার্টি হবে, উড়িষ্যাতেও নাম্বার 1 পার্টি হবে, এবং তেলেঙ্গানাতে 1 কিংবা 2 হবে। একটা জিনিস হচ্ছে আপনি দেখবেন, একটু জিজ্ঞেস করে নি, কর্ণাটকে 28টার মধ্যে 25টা ছিল, সেখানে খানিকটা স্লিপ করবে, কিন্তু যতটা খারাপ হতে পারতো ততটা খারাপ হবে না। আচ্ছা, এবার আপনাকে যে বিজেপির যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই যে 315টা আসনের মধ্যে 270টা আসন, নর্থ এবং ওয়েস্টে আপনি যদি 100টা আসন সরাতে না পারেন বিজেপি থেকে, আপনি কোনোদিন বিজেপিকে হারাতে পারবেন না। একদম, এইটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি মূলত 4টে এজেন্ডার উপর চলে। একটা হচ্ছে হিন্দুত্ব, একটা হচ্ছে হাইপার ন্যাশনালিজম যেটাকে বলা হয় রাষ্ট্রবাদ, থার্ড হচ্ছে এই যে লাভার্থী যারা আছে, আর লাস্ট হচ্ছে তার অর্গানাইজেশন এবং ফাইন্যান্সিয়াল মাসল, যেটা আপনি ইলেকট্রাল বন্ডসের থ্রু দিয়ে অলরেডি বুঝে গেছেন। সুতরাং বিজেপির এই 4টের মধ্যে 3টেতে বিজেপিকে ডিফিট করলে তবে বিজেপিকে আপস্টেজ করা যেতে পারে। যে এক্সাম্পলগুলো আসছে, যেটা যোগেন্দ্র যাদবরা যেটাগুলো বলছে, আমি ওটাকে অ্যাকসেপ্ট করি না। তার কারণ হচ্ছে ওই 100টা আসন সরানো ইজ ভেরি ডিফিকাল্ট। কংগ্রেসের সঙ্গে যখন লড়াই হয়েছিল 2019-এ 190টা আসনে বিজেপি স্ট্রাইক রেট হচ্ছে 92%। 175টা আসন কংগ্রেস হেরে যায় ঠিকই, এবং 15টা 2019-এ মাত্র যেতে। পুলওয়ামা ছিল, বালাকোট ছিল, একটা সাংঘাতিক ন্যাশনালিজমের একটা জায়গা ছিল, সেটা এবারে নেই।
এবারে যে কংগ্রেস এবং তার ইন্ডি জোট বা ইন্ডিয়া যেটা তারা বলছে আর কি, এই জোটটা নিয়ে তো একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে এরা এবারে যেরকম মনে করা হচ্ছে যে বিজেপি যত ভালো করবে সেটা হয়তো হবে না, অনেকটাই আটকে দিতে পারে। আপনার কি মনে হয় সেরকম কোনো সম্ভাবনা আছে? মানে একমাত্র ভক্ত শ্রেণীর লোকেরা ছাড়া এটা বলবে না যে বিজেপি অসাধারণ ভালো কিছু অ্যাচিভ করেছে গত 5 বছরে। সমস্যা হচ্ছে যেটা, যে এইটা যথেষ্ট ভালো কারণ ছিল বিজেপির বিরুদ্ধে একটা সুদৃঢ় মোকাবিলা তৈরি করা। এখানে তো এরা ফ্রন্ট অ্যালায়েন্স করছে না। কংগ্রেস যদি পশ্চিমবঙ্গে 12টা চায়, 12টা কেন্দ্র যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিট ছেড়ে দিতেন, কংগ্রেস 12টা কেন্দ্রে পোস্টার লাগানোর লোক খুঁজে পেত না। তো মানে কিসের জন্য এই দাবিটা? একটা বিপরীত ভাষ্য তৈরি হওয়া দরকার। বিপরীত ভাষ্যটা রাহুল গান্ধী তার মতন করে একটা চেষ্টা করছে ঠিকই, কিন্তু সেটা কি আপনি বলুন, যতটা নরেন্দ্র মোদীর বক্তব্যটা যতটা ফোর্সফুলি আসছে, রাহুল গান্ধী সেই গ্রহণযোগ্যতা নেই। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মনে হয় যে লেভেল প্লেইং ফিল্ড আছে না? লেভেল প্লেইং ফিল্ডের কথা আমি বলছি না, নেই তো। নির্মল্যবাবু যেগুলো বললেন, প্রত্যেকটা জায়গায় কংগ্রেস হ্যাজ বিন আপস্টেজ ফাইন্যান্স ওয়াইজ, অ্যাবসলিউটলি। কিন্তু অন্য দিকটা দেখুন, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আগে ভারতের সমৃদ্ধতম রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এবং সেখানে সফল মুখ্যমন্ত্রী হিসেবে নজির গড়েছিলেন প্রায় 20 বছর বাদে। রাহুল গান্ধী বা কংগ্রেসে এখন যারা রয়েছেন, মানে রাহুল গান্ধী ছাড়া তো কংগ্রেসের নেতৃত্বের দ্বিতীয় দাবিদার নেই, তিনি তো একটা পুরসভা অবধি শাসন করেননি। তাহলে রাহুল গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন, এইটা ধরে নেওয়ার কারণটা কি? এখন অনেক লোক আছে যাদের ইন্দিরা আমলের স্মৃতি রয়েছে, যারা নতুন এসছে তারা রাহুল গান্ধীকে দেবে কেন? না, তাহলে আপনি বলছেন যে বিপরীত একটা যদি ভাষ্য না হয়, একটা মুখ না হয়, তাহলে যে উষ্মা থেকে লোকে বিজেপিকে ভোট না দিয়ে বিপরীত পক্ষে দিতে হবে, সেই লেভেলে উষ্মা কিন্তু আমরা দেখি না। এরকম ধরুন, মানে 2012 থেকে 14 মধ্যে ইউপিএ 2 সরকারের বিরুদ্ধে যে একটা ক্ষোভ আসছে, একটার পর একটা কারাপশন এলিগেশন, এবং সরকার এফেক্টিভলি কিছু করছে না, এই যে পলিসি প্যারালিসিস হয়েছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি, পলিসি প্যারালিসিস, এবং সেটা একটা এই পলিসি প্যারালিসিস ছিল কিনা বলা মুশকিল। জিএসটি করতে পারলো না কেন আমরা জানি, এবং যে সবথেকে বেশি বাধা দিয়েছিল সেই পরে জিএসটিটাকে সিস্টেমাটাইজ করে এখন ক্রেডিট নিচ্ছে। কিন্তু এই বিপরীত ভাষ্যটা বিজেপি তৈরি করেছিল। এই বিপরীত ভাষ্যটা তৈরি করতে ইন্ডি ব্লক সম্পূর্ণরূপে ব্যর্থ। মানে বলছেন যে কর্মহীনতার কথা যে এত বেশি বলা হচ্ছে, হ্যাঁ, লোকে যখন বলা আছে, লোকে তো বলছে যে হ্যাঁ মূল্যবৃদ্ধি, খাদ্যশস্যের মূল্যবৃদ্ধি হচ্ছে, কৃষি পণ্যের দাম পাচ্ছি না, বেকারিত্ব আছে, ঠিক আছে, লেকিন अगर इसके बारे में कोई कुछ कर सके तो वो नरेंद्र मोदी है। রাহুল গান্ধীর কথা কেউ বলছে না, কারণ রাহুল গান্ধী তো কিছুই করেনি। তাহলে ভোটটা যাবে কি করে? একটা পুশ ফ্যাক্টর থাকবে, একটা পুল ফ্যাক্টর থাকবে। বিজেপি থেকে পুশ ফ্যাক্টর থাকলেও কংগ্রেসে তো পুল ফ্যাক্টর কাজ করছে না। কংগ্রেস সরকার গঠন করে ধরে রাখতে পারছে না। আচ্ছা, আপনি লাভার্থীর কথা বলেছিলেন। আমাদের পশ্চিমবঙ্গে লাভার্থীর সংখ্যাটা তো কম নয়। যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডারই দেখেন, কন্যাশ্রী দেখেন, সবুজ সাথী দেখেন, স্বাস্থ্যসাথী দেখেন, তো সেখানেও তো লাভার্থীর সংখ্যাটা কম নয়। নিশ্চয়ই, কিন্তু আর যে দুর্নীতির কথা আপনি বললেন চাকরির ক্ষেত্রে, কত পার্সেন্ট মোট জনসংখ্যার? না, কত পার্সেন্ট দিয়ে দুর্নীতি আপনি বিচার করবেন না। দুর্নীতির একটা ক্যাসকেডিং এফেক্ট থাকে। ধরুন 5 জন যদি আমরা থাকি, একজন দুর্নীতি করলে তার 4 জন তার উপরে পড়ে। দলজীবীর সংখ্যাটা কিন্তু আমাদের এখানে সাংঘাতিক রকম বেশি। হ্যাঁ, হতে পারে, কিন্তু বিজেপির একটা খুব সাংঘাতিক রকম মুভ আছে, সেটা হচ্ছে ওরা প্রথম দিকটা কালচারালি মুভ করছিল। এখন কালচারালি মুভ করার পাশাপাশি ওরা দেখছে ফাইন্যান্সিয়াল মুভটাই করতে হবে, যে দুটো একসঙ্গে রাখতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, ওরা দেখছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করার একটাই জায়গা, সেটা হচ্ছে অনুদানের জায়গাটা কাউন্টার করতে হবে। এবার আপনি ভাবুন, ভারতবর্ষের যদি চিত্রটা দেখেন, দেখবেন নরেন্দ্র মোদী 37% ভোট পায়, তার মানে 63% তার এগেনস্টে আছে। সো হি ইজ আ মাইনরিটি। নরেন্দ্র মোদী ইজ ইনভিনসিবল, এই ধারণাটা ভুল, একদমই ভুল। কারণ অপোজিশন সেই বাসটা মিস করেছে বলে আমার ধারণা। অপোজিশন ইজ লার্জার দ্যান বিজেপি, বাট অপোজিশন পার্টিজ আর স্মলার দ্যান বিজেপি। মুশকিলটা ওইখানে, অপোজিশন পার্টিসরা ইউনাইটেড নয়। আজকের যিনি INDIA অ্যালায়েন্স যদি টোটাল ধরেন, আগের বারের ইলেকশনে 26 কোটি ভোট আছে, আর নরেন্দ্র মোদী 23 কোটি ভোট আছে। 3 কোটি ভোটের ডিফারেন্সে ওরা এগিয়ে আছে। কিন্তু মিসটা করলো কোথায়? যে INDIA কোয়ালিশনটা হওয়ার কথা ছিল 19 মাস আগে, সেটা করছে তারা 9 মাস। এই কথাটা তো বারবারই উঠেছে। তার থেকেও বড় কথা, 2019-এর ইলেকশনের পরে 59টা অ্যাসেম্বলি সিট বিজেপি হেরে যায়।
হোয়ার ওয়াজ দ্য অপোজিশন? তারা কোনো কাজই করেনি সেই সময়। আজকে নরেন্দ্র মোদীকে আপস্টেজ করার স্বপ্ন তারা দেখছে, কি করে হবে? তার ফাউন্ডেশনটাই তো তৈরি হয়নি। 96 কোটি ভোটারের মধ্যে যদি ধরুন 60%ই যদি ভোট দেয়, তার মানে 54 কোটি। আর এই 54 কোটির মধ্যে 23 কোটি নরেন্দ্র মোদী পান। আর এই 23 কোটি ভোটের মধ্যে যদি হিসেব করে দেখেন, বিজেপির ইন্টারনাল হিসেব বলে যে 27% ভোট নরেন্দ্র মোদী নিজে নিয়ে আসেন এই টোটালের মধ্যে থেকে। শুধু তার মুখটা দেখি, যেটা কিংসুক বাবু বলছিলেন, সেই মুখটা অপোজিশনে কে? না, এই এখন অপোজিশনের ভাষ্য নেই, অপোজিশনের মুখ নেই, এবং এই দুটো বাদেও কিন্তু হতে পারে এরপরেও। মানে আপনি কি 2004-এর কথা ভাবছেন? না না না, 2004, হ্যাঁ 2004-এ যেরকম ছিল যে একটা ক্ষোভ ছিল, বাজপেয়ীজির মতো একজন ফিগার, ক্ষোভ ছিল। সব থেকে বড় জিনিস একটা দেখুন, সেটা হচ্ছে কংগ্রেস এবং বিজেপির দুজনের একটা সেট ভোট ব্যাংক আছে, 18 থেকে 20%। বিজেপি 2009 সালে খুব খারাপ ফল করেছিল, 18%, 18.5% পেয়েছে। কংগ্রেস 2014-19 দুটোতেই খারাপ করেছে, কিন্তু 19%। এইবার এই যে 17-18% ফ্লোটিং ভোটার, বিজেপি কিন্তু আস্তে আস্তে ওই জায়গাটা গেইন করে নিয়েছে। কংগ্রেস কিন্তু সেটা পারল না, ওই 37% ওরা পৌঁছে গেল। আর কংগ্রেস 48% অবধি গিয়ে নামতে নামতে 19-এ এসে স্ট্যাগনেট করে। তার মানে একটা স্ট্রং ন্যারেটিভের অভাব এবারের 2024-এ অপোজিশনের, একদম এইটা খুব বেশি কাজ করেছে বলে মনে হয়। স্ট্রং ন্যারেটিভ নেই, কিন্তু সরকার পক্ষে ওটাই ডিফল্টে তারা বেরিয়ে যায়। এক্স্যাক্টলি, ওটা ওই ইনার্শিয়া চলছে, যে করলে ওই মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, লোকে সেটা এখন আর অতটা বিশ্বাস করছে না যেটা 2014-তে করছিল। কিন্তু মোদি থাকলে একটা পসিবিলিটি যদিও বা থাকে, অপোজিশনে কে এবং কতদিন। কেননা আপনি যদি দেখেন এই একের বিরুদ্ধে এক দিয়ে অ্যালায়েন্স করে নিয়েও যদি সরকার দেখেন, ভারতবর্ষে তো ওই রকম কোয়ালিশন খুব বেশি চলেনি, এবং কংগ্রেসের নেতৃত্বে বা কংগ্রেস বাইরে থেকে সাপোর্ট দিলে তো একেবারেই হয়ে গেল। মানে কংগ্রেসকে তার নিজের পলিটিক্সটা যদি কংগ্রেস গুছিয়ে দেয়, এবং এই আশঙ্কা বিজেপির আছে, সেই জন্য প্রতি মুহূর্তে এই 19%, 20%-এর জন্য বিজেপি নিয়মিত কংগ্রেসকে টার্গেট করেছিল। অনেকগুলো লুজ বল দিয়েছে, হ্যাঁ, অপোজিশন ধরতে পারেনি। কর্ণাটকে লুজ বল দিয়েছে, হিমাচলে লুজ বল দিয়েছে, বিজেপি হেরে গেছে সেখানে। সারা ভারতবর্ষ দাপিয়ে বেড়াচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাহুল গান্ধী মেঘালয়, মণিপুর থেকে পদযাত্রা করছেন। সুতরাং আপনি কি করে আশা করেন যে একটা দল, যে দলটা 300 আসনের ওপর ধরে রেখেছে, তাকে আপনি অত সহজে এবং শুধু ইমোশন দিয়ে আপস্টেজ করে দিতে? এনডিএ 30টা দলের একটা কোয়ালিশন, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় 3 থেকে 4টের বেশি রিপ্রেজেন্টেশন নেই। তাহলে বাকি 26টা কি করছে? তাদের অ্যাকোমোডেশন করা হচ্ছে যাতে লোকসভার ভোটটা বিজেপি গুছিয়ে তুলতে পারে। এই কংগ্রেস এই কনসলিডেশনটাই করছে না। এককালে এই কনসলিডেশনটা করেই কংগ্রেস হয়েছিল, কিন্তু সেই কংগ্রেসগুলো ছিল মানে কর্মযোগী, মানে এরা হচ্ছে এইরকম। আচ্ছা, আপনার মনে হচ্ছে, বা আমি দুজনকে জিজ্ঞেস করছি, মণিপুরের যে এই দীর্ঘদিন ধরে যে অশান্তি চলছে, যেটা আমাদের বেশিরভাগ সময় চোখের আড়ালে থাকছে, আমরা খেয়ালই করছি না, নর্থ ইস্টের ভোটে এই অশান্তির প্রভাব পড়বে? নিশ্চয়ই পড়বে, কিন্তু সেটা বিজেপির লাভ বা ক্ষতির গল্প নেই, কেন বিজেপির তো অস্তিত্ব নেই। এখন যেই ক্ষমতাসীন হবে, বিজেপির সঙ্গে যারা আছে, বিজেপির সঙ্গে যারা রয়েছে, ওখানে বিজেপি যেরকম মানে ওই বীরেন সিং রয়েছে, বীরেন সিং ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হলেও কিচ্ছু যায় আসে না। ওখান থেকে বিকল্প শক্তি যে উঠে আসবে, সেও তারপরে সরকার চালানোর জন্য, কেন্দ্রীয় সরকারের সহায়তা পাওয়ার জন্য অটোমেটিক্যালি সে নর্থ ইস্টার্ন ডেমোক্রেটিক অ্যালায়েন্সে ঢুকে যাবে। আপনি একটা জিনিস নোটিস করুন, 3টে স্টেট বিজেপি কোনো মুখ দিল না, সমস্ত এক্সিট পোল, সমস্ত অ্যানালিসিস ফেল করিয়ে দিল। সেটা হচ্ছে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়। যাদেরকে মুখ্যমন্ত্রী করেছেন, আপনি বিজেপির লোকেদের জিজ্ঞেস করবেন, তারা নাম বলতে পারবেন না। ঠিকই। এবং প্রত্যেকটা চিফ মিনিস্টারের সঙ্গে 2টো করে ডেপুটি চিফ মিনিস্টার করে দিয়েছে এখানে, এবং তারা সবাই কিন্তু আরএসএস এর লোক। হ্যাঁ, এবং এদের মধ্যে কেউ একজনও নেই যে নিজের জোরে দাঁড়িয়ে রয়েছে। এটা পুরোপুরি এখন কেন্দ্রীয় সরকারের উপর। আমরা যেটা ভাবছি, এই অল্টারনেটিভটা নাও হতে পারে যে শুভেন্দু অধিকারী মমতার পাল্টা মুখ। বরং আমি বলে দিচ্ছি, আপনি লিখে নিন, এটা হবে না। যদি বিজেপি এখানে একটা আরএসএস নেতাকে পায় যার উপর নির্ভর করতে পারে, শুভেন্দু অধিকারীকে বিজেপি ছোবে না। একমাত্র ইয়েদিউরাপ্পা এবং সোনোয়াল আর হেমন্ত বিশ্ব শর্মা ছাড়া এরকম কোনো দৃষ্টান্ত নেই যেখানে সংঘ পরিবারের অংশ নয় এরকম কাউকে বিজেপি কেন্দ্রীয় মানে মুখ্যমন্ত্রী। আপনাকে বলছি যে বিজেপি এমন একটা পার্টি, সে ভীষণ ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়ে যায়।
ভীষণ অল্টারনেটস খেলে, এক্সচেঞ্জ পলিটিক্স খেলে। যে আর কে হোয়াট নরেন্দ্র মোদী ইজ টু বিজেপি টুডে, মিসেস গান্ধী ওয়াজ টু কংগ্রেস ইন দ্য 70s। এক্স্যাক্টলি। এইটাই কি সব থেকে বড় শক্তি এবং সব থেকে বড় দুর্বলতার জায়গা? কারণ এখন বিজেপির গ্যারান্টি নয়, এখন মোদি কি গ্যারান্টি বলতে পারেন। এটা ইন্দিরা গান্ধী দুর্বলতা এক বলতেই সময় পারেন। কংগ্রেস মানে ইন্দিরা গান্ধী ছিলেন, কারণ আজকে legacy যে তৈরি হলো না। মোদি কি গ্যারান্টির কথাই সবাই বলছেন এবং মোদিকে ভোট দেবার কথা বলছেন, বিজেপির থেকেও বড় হয়ে যাচ্ছেন। এটা বিজেপির পক্ষে কতটা অ্যাডভান্টেজের আর কতটা মানে আপনি ডিসঅ্যাডভান্টেজের? শর্ট টার্ম দেখছেন না মিডিয়াম টার্ম দেখছেন না লং টার্ম দেখছেন? লং টার্ম দেখলে কিছু কিছু বিশ্লেষক বলবেন এরপরে শুরু হবে না, যেদিন মোদি যাবে সেদিন শুরু হবে বিজেপির মুষল পর্ব। আপনি যদি শর্ট টার্মে দেখেন বিজেপি ইজ গেইনিং। আমরা একটা তামিলনাড়ুর দিকে একেবারেই তাকাইনি, সেটা হচ্ছে তামিলনাড়ুতে বিজেপি খুবই আশা নিয়ে আছে, কিন্তু এআইএডিএমকে যে ভোট বেসটা রয়েছে বিজেপি এসেনশিয়ালি সেটাকে টার্গেট করছে। এটা এই ছিপে মাছ গেঁথে তোলা শক্ত, অসম্ভব নয়। ডিএমকে এখনও ক্যারি করবে। এআইএডিএমকে নেতৃত্ব তাদের নিজেদের জয়ললিতার সফল উত্তরসূরি বলে প্রতিষ্ঠা করতে পারবে কিনা সেটা এখনও মানে মনে করার কারণ ঘটেনি যে হবেই, হয়ে যেতেই পারে, বলা যায় না। আমার ধারণা কিন্তু 2% ভোট আছে বিজেপির, ওটা 14 থেকে 16% চলে যাবে। বিজেপি ওই এআইএডিএমকে ভেঙে উঠতে পারে। এইটাই বিজেপির মেজর গেইন। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিজেপির উত্তর ভারতের রাজনীতি আর দক্ষিণ ভারতের রাজনীতিটা একদম আলাদা। কেননা দক্ষিণ ভারতে বিজেপি যেটা করছে যে সামাজিক গোষ্ঠীগুলো আগে কখনো প্রতিনিধিত্ব পায়নি সেইগুলোকে বেশি করে ফোরগ্রাউন্ড করছে। সেই জন্য এসসি ক্যাটেগরির মধ্যে যেখানে আগে রিপ্রেজেন্টেশন বেশি দেওয়া হচ্ছিল না, বিজেপি সেটা দিচ্ছে। সেই একইভাবে কর্ণাটকায় ঢুকেছে, সেই একইভাবে আন্ধ্রাতে ঢোকার চেষ্টা করছে। তামিলনাড়ুর পলিটিক্স একেবারে বিজেপির চরিত্র বিরুদ্ধ, এবং সেই কারণেই তামিলনাড়ুতে বিজেপির রাজনীতির ভাষাটা যদি আমূল না বদলায় বিজেপির ওখানে পা জমানো মুশকিল। কংগ্রেসও খেয়াল রাখবেন উৎখাত হয়ে বেরিয়ে এসেছিল। আমি আপনাকে বললাম বিজেপি কখনো একদিন দীর্ঘমেয়াদে কি হতে যাচ্ছে সব সময় লং টার্মে। রাজনীতির ভাষা কিন্তু সব সময় বদলানো যায়। মানে প্রাদেশিক রাজনীতি 50-এ যা ছিল, 80-তে যা ছিল, আজকে যা রয়েছে তার মধ্যে ভেদ সব সময় হতে থাকছে। তার মানে আপনারা দুজনে একটা ব্যাপারে একমত যে আমরা অনেক ব্যাপারেই একমত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে 42টা আসনের মধ্যে 18টা যে বিজেপির দখলে ছিল, সেই 18টা তাদের থাকছে, তার থেকে আরো বাড়তে পারে। এটা ওনার ধারণা। আমার ধারণা একটু কমতেও পারে। দমদম, বারাসাত এবং কলকাতা উত্তর তিনটাই খুব টাইট ফাইট। যেটা মনে হচ্ছে আমার যে এবারে বিপুল পরিমাণে ক্রস ভোটিং হবে, যেটা অনেকে তৃণমূল নেতৃত্ব হয়তো ধরতে পারছে না। আমরা জানি না কি হতে চলেছে। এক্সিট পোল শুরু হয়ে গেছে এবং এক্সিট পোল তারা তাদের মতো করে বলবেন। আমরা জানি না শেষ পর্যন্ত 4 জুন কি ফল আসবে। ফলাফল ঘোষণা হয়ে যাবার পর কতটা মিলল না সেটা নিয়ে আমরা আবার আলোচনা করব। আপাতত আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। শুনলেন সপ্তম দফার নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা, জনমত 2024 শেষ দফার ভোট। আলোচনায় অংশ নিলেন 2 রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় এবং অধ্যাপক কিংশুক চট্টোপাধ্যায়। সঞ্চালনায় ছিলেন সংযুক্তা সিংহ।